স্যার কি বলা যাবে? মুখস্থ করে নিও প্রশ্নটা। আমি দেখছি তোমার, কিন্তু আমি আসলে সময় পাইনি তোমাকে রেসপন্স করার, খুব ব্যস্ত ছিলাম। তো আমি দেখবো, হ্যাঁ দেখে আমি তোমাকে প্রশ্নটা ভুলে গেছি তো মাথায় নেই, পরে ওকে বলবো। স্যার। আচ্ছা দেখো ঠিক আছে তাহলে স্যার। তোমার বলছো কোন প্রতিষ্ঠান বাংলাদেশ শেয়ার বাজারের নিয়ন্ত্রক সংস্থা সমূহ, বলতো সংস্থা কোনটা? বাংলাদেশ শেয়ার বাজারের নিয়ন্ত্রক কে? স্যার বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক। শেয়ার বাজারের নিয়ন্ত্রক দেখো না, পড়ালেখা না করলে যা হয়। সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন। শেয়ার বাজারের নিয়ন্ত্রক হচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন, বিএসইসি। মুদ্রা বাজারের সর্বোচ্চ কর্তৃত্বের অধিকারী কে? বাংলাদেশ ব্যাংক। বাণিজ্যিক কাগজ কোন বাজারের হাতিয়ার? মুদ্রা বাজার বা অর্থ বাজার? সব খেয়ে ফেলছে। এই প্রশ্নটা স্ক্রিনশট নাও। নিয়েছো? জি স্যার। আচ্ছা, এটা সমস্যা করে ফেলার চেষ্টা করিও। স্যার আমি নিই নাই স্যার। এই কার বাড়িঘর ভাঙি ফেলতেছে? স্যার নিছি। স্যার ওই দিতে সৃজনশীল গুলো হয়েছে নাকি, যদি এসডব্লিউ দিছিলাম যে। তাহলে আজকে আমরা কিছু আইনগত দিক সমূহ নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের মধ্যে বাকি যে বিষয়গুলো আছে, কিছু আইনগত বিষয় রয়েছে, এই আইনগুলো নিয়ে আমরা শর্টলি আলোচনা করব। তোমরা ব্রডলি তোমাদের যে ফাইন্যান্স বুক আছে ওই ফাইন্যান্স বুক থেকে পড়াশোনা করতে হবে। তো দেখো, বলা হচ্ছে আর্থিক বাজার পরিচালনা ও নিয়ন্ত্রণের লক্ষ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন আইন প্রণীত হয়েছে। মানে আমরা যে এই যে শেয়ার বাজার বলো বা আর্থিক বাজার বলো, মুদ্রা বাজার বলো, যেগুলো আমরা পরিচালনা করছি বা আমরা দেখতে পাচ্ছি, এতদিন পর্যন্ত আমরা অনেক পড়াশোনা করেছি এগুলো নিয়ে, এগুলো বিভিন্ন ধরনের আইন রয়েছে। যেমন আমরা অনেকগুলো আইন সম্পর্কে এখন পর্যন্ত জানি, যেমন হচ্ছে আমরা জানি রশিদের আইন হচ্ছে 1932 সাল। আমরা জানি কোম্পানি আইন হচ্ছে 1900 কত সাল? স্যার 91। মাইক দিব ধরে, কোম্পানি আইন স্যার 1994। 94। তারপর আমরা গত ক্লাসে পড়ছিলাম সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন আইন কত সাল? 93। স্যার 1947 না? 93। ঠিক আছে, 93। হ্যাঁ। তারপর হচ্ছে আমরা পড়ছিলাম, আর কি কি পড়ছিলাম? বীমা কোম্পানি আইন মনে হয় পড়ছিলাম, তাই না? 2010। 2010। এতক্ষণ সানিকা মুখ খুলছে 2010 স্যার। হ্যাঁ, জাস্ট রেসপন্স করতে হবে। তাহলে দেখো এখানে বলছে যেমন শেয়ার বাজার নিয়ন্ত্রণের জন্য রয়েছে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন আইন 1993। ব্যাংক ব্যবসা পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য প্রণয়ন করা হয়েছে ব্যাংক কোম্পানি আইন, এটা হচ্ছে 1991। তাহলে দুইটা আইন শিখলাম আমরা। তাহলে এখানে অনেকগুলো আইন দেখতে পাচ্ছি। নিচে স্লাইডে দেখো বলা হচ্ছে কোম্পানি আইন 1994 সাল, এটা আমরা সবাই জানি, জানি না? জি স্যার। জি স্যার জানি। অংশীদারি আইন কত সাল স্যার? কি স্যার? অংশীদারি আইন। স্যার 1932। অংশীদারি আইনের মূল ভিত্তি কি? স্যার চুক্তি। চুক্তি। অংশীদারি আইনের সর্বনিম্ন সদস্য সংখ্যা কত? 2 জন। সর্বনিম্ন 2 জন। অংশীদারি ব্যবসায় সর্বোচ্চ সদস্য সংখ্যা কত জন? 20 জন। 20 জন। 20 জন। ব্যাংকিং ব্যবসা করে তাহলে কতজন? 10 জন। স্যার 10 জন। এই যে ভালো মেয়ে, এগুলো সবগুলো তো আমার ক্লাসে আছে, সবগুলো ভালো মেয়ে। আচ্ছা দেখো, ব্যাংক কোম্পানি আইন হচ্ছে 1900। স্যার ব্যাংক কোম্পানি 1991। 1991। হ্যাঁ, স্যার মাথায় আপনার রাখবা, কথা ব্যাংক কোম্পানি স্যার আইন আপনার 1991। আপনার কথা আটকে আসতেছে, বুঝতে পারছি না। মানি আইন কত সাল? স্যার আপনার আচ্ছা, কথা একটু ঠিক আছে। স্যার বুঝতে পারছি না। 2002 সাল। স্যার 2002 সাল। 2002 সাল। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট আইন বা হস্তান্তরযোগ্য দলিল আইন দেখো 1881। যদি একটু চিন্তা করে দেখো, প্রথম 18টা হচ্ছে 18, পরেরটা হচ্ছে উল্টা 18। দেখো 18 কে উল্টা করে দিলে 81 হয়, তাই না? জি স্যার। তাহলে আমরা বলতে পারি হস্তান্তরযোগ্য দলিল আইন হচ্ছে 18 উল্টা 18, বলা যায়? স্যার কোথায়? জি স্যার।
18 যে উল্টা 18 ঠিক আছে 1881 1881 কি 18 উল্টা 18 বলা যায়? আচ্ছা বুঝছি 1881 জি স্যার 1881 কে 18 আর পরেরটা হচ্ছে উল্টা 18 মানে 81। উল্টা 18 এবার দেখো বি মাইন কত সাল স্যার? বিমাইন 2010 2010 সাল। সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন আইন কত সাল? 1969 1969 1969। আমরা কিছুক্ষণ আগে আবার পড়ছিলাম 1993, তাই না? জি স্যার জি স্যার জি স্যার এটা কোন স্লাইডে ছিল আমাদের? 1993 সালটা মাথায় আছে? আমি একটা স্লাইডটা একটু দেখি তো স্লাইডটা আছে কিনা। স্যার এটা আর্থিক প্রতিষ্ঠান আইন 1993 তে। সেটাই হওয়ার কথা ছিল, ওই জন্য একটু স্লাইডে যাচ্ছি। আর্থিক প্রতিষ্ঠান স্যার এদিকে 1993 পাবেন না, আর সামনে মেবি। এই যে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন দেখতে পাচ্ছ? জি স্যার 1993 সাল, রাইট? জি স্যার তাহলে এই যে বলা হচ্ছে এসইসি কোন স্টক এক্সচেঞ্জ নয়, বরং দেশের স্টক এক্সচেঞ্জকে সঠিকভাবে পরিচালনা নিয়ন্ত্রণের জন্য 1993 সালে সিকিউরিটি এক্সচেঞ্জ আইনের আওতায় এই সংগঠন গঠন করা হয়েছে। ক্লিয়ার? জি স্যার সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের আইন আমরা 1993 যদি থাকে তাহলে 1993, আর যদি দোনোটা অপশনে থাকে। হ্যাঁ, আর যদি 1969 থাকে 1969, যদি দুটো অপশন থাকে তাহলে 93। আচ্ছা, বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ আইন হচ্ছে 1947, মাথায় থাকবে? জি স্যার জি স্যার আর্থিক কত সাল? 1993। 93 হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে, আইনগুলো একদম ছোটস্থ মুখস্থ করে ফেলতে হবে। ওকে, দরকার হলে এটা একটা স্লাইড স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এখানে সবগুলো আইন একসাথে দেওয়া আছে। পরের স্লাইডে যাব। জি স্যার জি স্যার আচ্ছা দেখো, আইন প্রণয়নের প্রক্রিয়া, আমাদের যেভাবে আইনগুলো প্রণয়ন করা হয় বলা হচ্ছে আইন তৈরির সকল পদ্ধতি আইন প্রণয়নের আওতাভুক্ত। মানে একদম টপ টু বটম আমাদের যে আইনগুলো হয়, এই আইনগুলো কিভাবে তৈরি হয় আমরা এই জাস্ট পদক্ষেপগুলো দেখি। আর্থিক বাজারের সাথে সম্পর্কিত বিষয়ের আইন প্রণয়নের ক্ষেত্রে বিভিন্ন পক্ষ জড়িত, যেমন সংশ্লিষ্ট মন্ত্রণালয়। যেমন আমরা এইখানের ক্ষেত্রে যদি বলি, এখানে সবগুলো যে আমরা আইনগুলো নিয়ে পড়াশোনা করছি এগুলো সব আমাদের, যেহেতু আমরা অর্থায়নের বিষয়ে আইন তো হাজার হাজার আছে, কিন্তু আমরা সব আইন নিয়ে তো জানবো না। আমাদের ব্যবসায়িক প্লাস অর্থনৈতিক ক্ষেত্রে বা আমাদের আর্থিক ক্ষেত্রে যে আইনগুলো দরকার, তো এগুলো অর্থ মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট আইন মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন, মন্ত্রী পরিষদ ও সংসদীয় স্থায়ী কমিটি। আইন প্রণয়নের প্রক্রিয়াকে আমরা নিচে তুলে ধরলাম, একদম নিচ থেকে আসবে। প্রথমে প্রস্তাবনা তৈরি, মানে একটা প্রস্তাব দিবে যে এই ধরনের একটা আইন করা যায় কিনা। হ্যাঁ, এরপর হচ্ছে ড্রাফট তৈরি, আইনটা কিরকম হবে সেটা একটা ড্রাফট তৈরি হবে। ড্রাফট মানে কি, একটা স্ট্রাকচারে নিয়ে আসতে হবে লেখাটা। আইন মন্ত্রণালয়ে প্রেরণ। এবার যেই মন্ত্রণালয়ের আইন, মনে করো এই অর্থনৈতিক যে আইনগুলো বা ব্যবসায়িক আইনগুলো, এগুলো অর্থ মন্ত্রণালয়, ফাইন্যান্স মিনিস্ট্রি নামে একটা মিনিস্ট্রি আছে আমাদের দেশে, ওই মিনিস্ট্রিতে পাঠানো হয়। সেখানে ফাইন্যান্স মিনিস্ট্রির প্রধান হিসেবে ফাইন্যান্স মিনিস্টার থাকে। ফাইন্যান্স মিনিস্ট্রির প্রধান হচ্ছেন ফাইন্যান্স মিনিস্টার, অর্থমন্ত্রী। ওই মন্ত্রী পরিষদে প্রেরণ করা হয়। এরপরে যেটা করা হয় সেটা হচ্ছে সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ। সংসদের একটা স্থায়ী কমিটি আছে, ওদের কাছে পাঠানো হয়। ওদের কাছে পাঠানোর পর আমরা জানি সংসদেই কিন্তু একটা বিল উত্থাপিত হয় এবং সেটাকে মানে হচ্ছে সেখানের মধ্যে তোমার পাশ করানো হয়। এরপরে সংসদে বিল আকারে উপস্থাপন করা হয়। তোমরা দেখবা কখনো যদি বাংলাদেশ টেলিভিশনের সংসদগুলো দেখে থাকো, দেখবা বিভিন্ন ধরনের বিল উপস্থাপন হয়। এরপরে বলে হা ভোট কে কে জি দিবেন, না স্যার ভোট কে কে দিবেন, দেখছি। হা জয় যুক্ত হয়েছে, হা জয় যুক্ত হয়েছে, হা জয় যুক্ত হয়েছে, এভাবে বলে। দ্যাট মিনস হচ্ছে সংসদে বিল আকারে উপস্থাপন। এরপরে বিল শুধুমাত্র সাংসদরা হা জয় যুক্ত হলে হবে না, এরপরে এটা রাষ্ট্রপতির কাছে পাঠায় এবং রাষ্ট্রপতি 7 দিনের মধ্যে ওটাকে সিগনেচার করতে হয়। মানে রাষ্ট্রপতির অনুমতি না দিলে, রাষ্ট্রপতি যেহেতু আমাদের দেশের প্রধান, তো রাষ্ট্রপতির অনুমতি লাগে। রাষ্ট্রপতির অনুমোদন দিলে এরপরে এটা গ্যাজেট আকারে, গ্যাজেট মানে হচ্ছে যেমন তোমাদের কলেজের বিভিন্ন ধরনের নোটিশ আকারে আসতে হয়। মনে করো আমি কলেজে আসলাম, আমি তোমাদের ক্লাসে এসে বললাম যে কালকে তোমাদের ছুটি, এটা ইনফরমাল। এটা তোমার টিচার তোমাকে বলতে যে কালকে তোমাদের একটা ছুটি আছে, এটা ইনফরমাল। কিন্তু ফরমাল কোনটা? ফরমাল হচ্ছে যখন কলেজ একটা তোমাকে লিখিত নোটিশ দেয়।
ঠিক দেশের মধ্যে কোনো আইন যখন প্রণয়ন হয় তখন লিখিত একটা নোটিশ হয়, মানে লিখিত থাকে, হ্যাঁ, সিগনেচার কৃত, সেটাকে বলা হচ্ছে গেজেট। তো গেজেট আকারে ওই আইনটা প্রকাশ পেতে হবে, প্রকাশ পাওয়ার সাথে সাথে বাংলাদেশে এটা আইন হিসেবে স্বীকৃতি পাবে এবং এটা মেনটেন করা হবে। তাহলে এইভাবে আমরা যে আইনগুলো পড়াশোনা করছি এই আইনগুলো প্রণয়ন হচ্ছে, আর এই হচ্ছে তার প্রক্রিয়া। গেট দ্য পয়েন্ট স্যার? জি স্যার। আচ্ছা, নেক্সট স্লাইড। নেক্সট স্লাইডে যাই। জি স্যার। ঠিক আছে, আমরা তাহলে একটু অংশীদারি আইন নিয়ে পড়াশোনা করছি। আমরা কিন্তু এখানে সংক্ষেপে পড়াশোনা করব। তোমরা যেটা করবা, ফাইন্যান্স বুকের মধ্যে অনেক বিস্তারিত ভাবে লেখা আছে, সুন্দর করে পড়বা। পরে যদি কারো কোনো সমস্যা থাকে, কোয়েশ্চেন গুলো ক্লাসে না, তোমরা যেটা করবা আমাকে মেসেঞ্জারে ইনবক্সে দিতে পারো, অথবা গ্রুপেও দিতে পারো। তো গ্রুপের চেয়েও ইনবক্সে দিলে গ্রুপে দিলে এক ধরনের সুবিধা, ইনবক্সে দিলে এক ধরনের সুবিধা। গ্রুপে দিলে গ্রুপে স্যার আনসার দিতে গ্রুপে দিলে তো সবাই জানতে পারে, আবার গ্রুপে তো মেসেজ আসতে আসতে ওই কোশ্চেনটা উপরের দিকে চলে যায়। তো অসুবিধা সুবিধা দুইটাই আছে। পার্সোনালি দিলে এটা আমি আমার সময় মতো দেখে আনসার দিতে পারলাম আমার সময় মতো, কিন্তু গ্রুপে হলে অনেক সময় তোমাদের কথাবার্তা বা বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়ার কারণে প্রশ্নগুলো উপরে চলে যায়, আমার হয়তোবা দেখবো না এই ধরনের। তো আচ্ছা, যেভাবে সুবিধা হয় সেভাবে দাও, আমার কোনো আপত্তি নেই। আচ্ছা দেখো, তাহলে অংশীদারি আইন 1932 সালে আমরা সবাই আগে থেকেই জানি। তাহলে দেখো, বলো তো, সাধারণভাবে দুই বা ততোধিক ব্যক্তি, ভালো করে খেয়াল করো, দুইও হইতে পারবে, দুইয়ের বেশিও হইতে পারে, দুই বা ততোধিক ব্যক্তি স্বেচ্ছায় মিলিত হয়ে চুক্তির ভিত্তিতে, চুক্তি খুব বেশি ইম্পর্টেন্ট, চুক্তির ভিত্তিতে যে ব্যবসায় সংগঠন করে তাকে অংশীদারি ব্যবসায়ী বলে। বাংলাদেশে অংশীদারি ব্যবসা 1932 সালের অংশীদারি আইন অনুযায়ী পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। 1932 সালের অংশীদারি আইন পাশ হওয়ার পূর্বে 1872 সালের ভারতীয় চুক্তি আইনের ধারা অনুযায়ী অংশীদারি ব্যবসা পরিচালনা ও নিয়ন্ত্রণ করা হতো। তাহলে পরীক্ষায় যদি তোমাকে প্রশ্ন করা হয় নিচের কোনটি অংশীদারি আইন, 1932 সাল, কিন্তু 1932 সাল যদি মানে হচ্ছে অপশনে না দিয়ে আমি 1872 সাল যদি দিতে থাকে, তাহলে 1932 সাল হচ্ছে রাইট আনসার। যদি 1932 না থাকে, যদি 1872 থাকে, তাহলে 1872 রাইট আনসার। এবার আসো, বলা হচ্ছে 1932 সালের অংশীদারি আইনের 4 ধারায় বলা হয়েছে যে সকলের দ্বারা বা সকলের পক্ষে একজনের দ্বারা পরিচালিত ব্যবসায়ের মুনাফা নিজেদের মধ্যে বন্টনের নিমিত্তে চুক্তির ভিত্তিতে যে সম্পর্কের সৃষ্টি হয় তাকে অংশীদারিত্ব বলে। যারা ওই যে সম্পর্কটাকে বলা হচ্ছে অংশীদারিত্ব, আর ব্যবসাটাকে বলা হচ্ছে অংশীদারি ব্যবসা, আর প্রত্যেকটা মেম্বারকে বলা হচ্ছে অংশীদার। যারা এরূপ অংশীদারের সম্পর্ক সৃষ্টি করে তাদের প্রত্যেককে অংশীদার, এবং সম্মিলিতভাবে তাদের ব্যবসায়ীকে অংশীদারি ব্যবসা বলা হয়। চুক্তি অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি। অংশীদারি আইনের 5 ধারায় বলা হয়েছে যে অংশীদারির সম্পর্ক চুক্তি হতে জন্মলাভ করে, জন্মগত বা সামাজিক অধিকার বলে নয়। আমাদের সাথে আমাদের বাবা মার যে সম্পর্কটা সৃষ্টি হয়েছে সেটা জন্মগতভাবে হয়েছে। তোমাদের সাথে আমাদের যে সম্পর্কটা সৃষ্টি হয়েছে সেটা কলেজের ভর্তি হওয়ার কারণে হয়েছে। আর অংশীদারি আইনের ক্ষেত্রে যে এই যে মানে হচ্ছে যে অংশীদারদের সাথে যে অংশীদারদের যেই সম্পর্কটা সৃষ্টি হয় সেটা চুক্তির মাধ্যমে জন্মলাভ করা হয়, এটা জন্মগতভাবে বা সামাজিক ভাবে হয় না। তো অংশীদারি ব্যবসা সম্পর্কে আমাদের এতটুকু জানলে হবে। তবে আমাদেরকে আরো বিশদভাবে জানার জন্য আমরা ফাইন্যান্স বুকটা পড়বো, অবশ্যই ফাইন্যান্স বুকটা পড়বো। ফাইন্যান্স বুকে এটা বিশদভাবে আরো কিছু ইনফরমেশন দিয়েছে, তোমরা পড়ে নিবা। এরপরে চলে আসো কোম্পানি আইন বা যৌথ মূলধনী কোম্পানি আইন 1994 সাল, যেটা নিয়ে আমাদের অনেক জল্পনা কল্পনা, ঠিক আছে, অনেকে আমরা অনেক ভালো জানি এটা সম্পর্কে। তারপর আমরা একটু পড়ে দেখি কি বলতে বলা হচ্ছে। বড় বড় কোম্পানি যেমন বাটা শু কোম্পানি, বেসকেমকো ফার্মাসিউটিক্যালস, স্কয়ার ফার্মাসিউটিক্যালস কোম্পানি ইত্যাদি হলো যৌথ মূলধনী কোম্পানি। বাংলাদেশের যৌথ মূলধনী কোম্পানি গঠিত ও পরিচালিত হয় 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী। 1994 সালের কোম্পানি আইন পাশ হওয়ার পূর্বে 1913 সালে কোম্পানি আইন অনুযায়ী যৌথ মূলধনী কোম্পানি পরিচালিত ও নিয়ন্ত্রিত হতো। তো সেম কথা, 1994 শুধু যদি অপশনে থাকে তাহলে 1994, 1994 যদি না থাকে তাহলে 1913 সাল। 13। আচ্ছা, আমি বলছিলাম এই যে তোমাদেরকে আমি কি বললাম, অংশীদারি আইনের ক্ষেত্রে বলছিলাম, অংশীদারি আইনে কত সাল বলছিলাম মনে আছে? 1932, আর এর আগেরটা হচ্ছে 1872। আচ্ছা, 1932, 1872। তাহলে এখানের মধ্যে আমরা দুইটাই ক্ষেত্রে লাস্টে আমরা 2 দেখতে পাচ্ছি, তাই না?
জি স্যার। জি স্যার। তাহলে 1932 এর 60 বছর আগে হচ্ছে 1972। দ্যাট মিনস 1900 পরে 32 বছর, মানে 30 বছর, আর ওইদিকে হচ্ছে আবার 30 বছর, 72। তাহলে এটা আমরা একটু মাথায় রাখতে পারবো। একটা হচ্ছে 1932 সালের আগে অংশীদার আইন ছিল 1972, আর এইদিকে হচ্ছে 1872। 1994, সরি 1872, আর এইদিকে হচ্ছিল 1974, 94, 94 1994 আর আগে 1913। 1913। আচ্ছা, বলা হচ্ছে সাধারণ অর্থে কতিপয় ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে কতিপয় ব্যক্তি স্বেচ্ছায় যৌথভাবে মূলধন বিনিয়োগ করে যে আইনসম্মত, ওয়ার্ডগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, আইনসম্মত ব্যবসায়ী সংগঠন গড়ে তুলে তাকে আমরা যৌথ মূলধনী ব্যবসায়ী বা যৌথ মূলধনী কোম্পানি বলবো। 1994 সালের কোম্পানি আইনের 2-1 ঘ ধারা অনুযায়ী কোম্পানি বলতে কোম্পানি আইনের অধীনে গঠিত ও নিবন্ধিত অথবা কোনো বিদ্যমান কোম্পানিকে বোঝায়। নিবন্ধিত কোম্পানি সাধারণত নিম্নোক্ত 2 ধরনের হইতে পারে, একটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি, একটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। এগুলো তো তোমরা আশা করে ম্যানেজমেন্টে পড়ছো মনে হচ্ছে, পড়াইছে স্যারে? স্যার 9-10 এ পড়ছি। স্যার জি, স্যার। এখনো ওই ম্যানেজমেন্টে আসেনি এটা। ঠিক আছে, কোনো সমস্যা নাই, এগুলো আচ্ছা ম্যানেজমেন্টে স্যার, তোমরা একদম details কোম্পানি জানবে। আইনের 2-1 ঘ ধারা অনুযায়ী এটা একটু বুঝাই দেন, এটা কি বুঝাইছে? আচ্ছা, ধারাটা, জি স্যার। ধারার কথা বলছো? ধারা মানে জি হচ্ছে যে স্যার। আইনগুলো আছে, আইনগুলোতে তো অনেকগুলো আর্টিকেল থাকে, চ্যাপ্টার থাকে, ধারা থাকে, ওই ধারার নাম্বার এটা। 2 নাম্বার ধারার, আবার 2 নাম্বার ধারার মধ্যে 1 আছে, 1, 2, 3, 4 আছে, আবার 1 এর মধ্যে ক, খ, গ, ঘ, উ, চ এরকম ছিল। সো এই যে তোমাকে এখানে